What is PND? What is the mechanism? Why at the night during sleep? Not during exertion, not during awakening. So PND indicates subclinical left heart failure. So subclinical left heart failure. Like patient with mitral stenosis. Or left-sided heart failure. In the early stage বলতে পারো, যখন আর্লি স্টেজে আছে সেই সমস্ত পেশেন্টরা কিন্তু পিএনডি হতে পারে। অন লাইং ডাউন কি হবে না, সঙ্গে সঙ্গে তো হবে না, ইমিডিয়েটলি তো হবে না, কিছু টাইম লাগবে। সো ফিউ আওয়ার্স আফটার লাইং ডাউন কি হবে, ধীরে ধীরে মানে আস্তে আস্তে তোমার লেফট সাইডের লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে। এই জন্য লেফট ভেন্ট্রিকুলার ফিলিং প্রেশার বলেছিলাম, লেফট অ্যাট্রিয়াল প্রেশার বাড়বে। So as it is increase in left atrial pressure, there will be left sided mainly pulmonary venous pressure. Okay, pulmonary venous pressure leads to increased capillary pressure. ঠিক আছে, and there will be some degree of pulmonary edema. যখনই পালমোনারি ইডিমা ডেভেলপ করবে তখনই তোমার এই শ্বাসকষ্টটা হবে, কারণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস এক্সচেঞ্জড হয় সেইখানে প্রবলেম করবে পালমোনারি ইডিমা হলে অ্যাট দ্য ক্যাপিলারি লেভেল, অ্যালভিওলো ক্যাপিলারি লেভেল। ঠিক আছে, সেই জন্য হঠাৎ করেই শ্বাসকষ্ট হবে, পেশেন্ট জেগে উঠবে, শ্বাসকষ্ট হবে, কাশি হতে পারে, কপিয়াস স্পুটাম আসতে পারে। কিভাবে রিলিফ পাবে? পেশেন্ট বসবে বেডের পাশে, পা দুটো ঝুলিয়ে, ঠিক আছে, যাতে প্রেশারটা কমে। কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে পেশেন্টের শ্বাসকষ্ট কমবে, এই লেফট সাইডে হার্ট ফেলিওর যেটা হয়েছিল সেটা আস্তে আস্তে রিলিভ হবে, কনজেশনটা আস্তে আস্তে রিলিভ হবে। ঠিক আছে, আচ্ছা, তোর অ্যাঙ্কেল সোয়েলিং, হার্ট ফেলিওর হলে অ্যাঙ্কেল সোয়েলিং হবে। বোথ লেফট সাইডে রাইট সাইডে থাকতে রাইট সাইডে বেশি হয়। সো অ্যাঙ্কেল সোয়েলিং মানে রাইট সাইডে হার্ট ফেলিওর ভাববে, লেফট সাইডের হার্ট ফেলিওরে অ্যাঙ্কেল সোয়েলিং হতে পারে। ঠিক আছে, আর কি বলেছিলাম, জেবিপি বাড়বে, তাই না, একটা ইডিমা পেলে জেবিপি বাড়বে। অসকালটেশনে কি পাবে? ফাইন বেজাল ক্রেপস পাবে। লাং অসকালটেশন করলে তুমি ক্রেপিটেশন পাবে। ঠিক আছে, ফাইন ক্রেপিটেশন পাবে। থার্ড হার্ট সাউন্ড পাতে পারো, এপিক্যাল থার্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, S3 পাবে। মারমার থাকতে পারে, মাইট্রাল রিগার্জিটেশন থাকতে পারে, আরো অন্যরকম মারমার থাকতে পারে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকতে পারে। ঠিক আছে, ইডিমা থাকবে। সো দিস সিমটমস, ইম্পর্টেন্ট সিমটমস অ্যান্ড সাইন। টেন্ডার হেপাটোমেগালি তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, S3, হ্যাঁ এপিক্যাল S3 পাওয়া যায়। হ্যাঁ মানে এপিক্যাল রিজনে পাওয়া যায় না, এপিক্যাল S3 বলা হয়। ঠিক আছে, S3 কেন হয়? হোয়াট ইজ দ্য মেকানিজম S3? S3 যে হার্ট সাউন্ড না, হ্যাঁ আর্লি র্যাপিড ফিলিং ফেজ, হ্যাঁ আর্লি র্যাপিড ফিলিং ফেজে S3 পাওয়া যায়। তো নর্মালি তো আর্লি র্যাপিড ফিলিং হয়, তখন S3 পাও না কেন? যখন ফেলিওর হার্ট হয় না তখন স্টিফ ভেন্ট্রিকল হয়ে যায়। It will increase stiffness of the ventricle. Blood flow leads to vibration that produces S3. এটা নর্মালি সাধারণত থাকে না। ঠিক আছে, হ্যালো, তোমরা S3 S4 হার্ট সাউন্ড যখন পড়বে ওটা ক্লিয়ারলি পড়ে নেবে, থার্ড হার্ট সাউন্ড পেতে পারো। আচ্ছা, এনি কোশ্চেন? তোমরা এগুলো পড়েছো? জেবিপি হার্ট সাউন্ড সব ক্লাস হয়েছে? পড়োনি? পড়োনি? হ্যাঁ ফিজিওলজি তো মনে আছে কি কি? What are the waves in JVP? What are the positive waves? What are the negative waves? A, C, V, X descent, Y descent. You পড়বে, শর্ট নোট আসবে তো, JVP পড়বে। Now coming to diagnosis, how to diagnose? আগের দিন বলেছিলাম কিভাবে ডায়াগনোসিস করতে হবে। ঠিক আছে,
Now you are suspecting a case of acute heart failure. How to confirm the case? What are the initial workup? কি ইনভেস্টিগেশন করবে? যখন ডায়াগনোসিস তোমরা লিখবে প্রথমে লিখবে ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশনস। এটা হচ্ছে ডায়াগনোসিসের পার্ট, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশনস। তো ক্লিনিক্যাল ফিচার্স তো বললাম, ইনভেস্টিগেশনে কি কি আসবে? তোমার ইসিজি করতে পারো, ইসিজি করবে, ঠিক আছে, চেস্ট এক্সরে করবে। ইসিজিতে কি কি ইম্পর্টেন্ট ফাইন্ডিং আসতে পারে হার্ট ফেলিউরে? যদি হার্ট ফেলিউর থাকে, যদি এমআই থাকে সেক্ষেত্রে চেস্ট এলিভেশন হবে, এসটিটি চেঞ্জেস হবে। আর কি থাকতে পারে? অ্যারিথমিয়া থাকতে পারে, ব্র্যাডি অ্যারিথমিয়া, ট্যাকি অ্যারিথমিয়া, ঠিক আছে। বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে, স্পেশালি লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে। ভিটি থাকতে পারে, ভিএফ পেশেন্ট তো আর বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে। চেস্ট এক্সরে করবে, চেস্ট এক্সরে হার্ট ফেলিওর পেশেন্টে কি পেতে পারো? হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস? চেস্ট এক্সরে কি পাবে? ইয়েস, কার্ডিওমেগালি পেতে পারো, গুড। আর হার্ট সাইজ বড় হয়ে গেছে। তারপর নেক্সট আর কি থাকতে পারে? কনজেশন আছে, কনজেশন তাহলে কি হবে? ব্রঙ্কোভাস্কুলার মার্কিং প্রমিনেন্ট হবে। তো বাইল্যাটারাল কি হবে? ব্যাট উইং অ্যাপিয়ারেন্স আসবে। পড়েছো না ব্যাট উইং অ্যাপিয়ারেন্স? পড়েছো? ব্যাট উইং অ্যাপিয়ারেন্স পড়ে নেবে। শুধু দিকে পালমারি যে হাইলামগুলো থাকে ওখানে প্রমিনেন্স চলে আসবে, কনজেশনের মতো লাগবে, সেটাকে ব্যাট উইং অ্যাপিয়ারেন্স বলা হয়, ঠিক আছে। আর কি হতে পারে? এফিউশন থাকতে পারে, রাইট সাইডেড অর লেফট সাইডেড প্লুরাল এফিউশন থাকতে পারে, ঠিক আছে। কার্লিস এ লাইন, বি লাইন, সি লাইন, সেগুলো থাকতে পারে। তো তোমার চেস্ট এক্সরে ক্লাসে পড়াবে এগুলো, ঠিক আছে। বায়োমার্কার্স কি করবে? ইলেকট্রোলাইটস করবে, সোডিয়াম পটাশিয়াম দেখতে হবে পেশেন্টের কেমন আছে। ক্রিয়েটিনিন দেখবে পেশেন্টের অ্যাসোসিয়েটেড কিডনি ফেলিওর আছে কিনা। সিবিসি করবে, স্পেশালি হিমোগ্লোবিন লেভেল দেখবে। সিভিয়ার অ্যানিমিয়া মে লিডস টু হার্ট ফেলিওর, জানো তো। হিমোগ্লোবিন 4-5, তাহলে কি পেশেন্টের অক্সিজেন কমপ্লিট ঠিকঠাক হচ্ছে না। হার্ট তো ঠিক আছে, কিন্তু ডিউ টু পুয়ার অক্সিজেনেশন হার্টের উপর লোড পড়বে বেশি, হার্ট প্রপারলি ফাংশন করতে পারবে না, সেখানে হার্ট ফেলিওর হবে, ঠিক আছে। সিভিয়ার অ্যানিমিয়া মে লিডস টু হার্ট ফেলিওর, এটাকে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর বলা হয়। আচ্ছা, ট্রোপোনিন প্লাস মাইনাস, যদি এমআই থাকে ট্রোপোনিন থাকতে পারে, ঠিক আছে। বিএনপি পড়েছিলাম, এনটি প্রো বিএনপি মনে আছে? এনটি প্রো বিএনপি লেভেল কাট অফ ভ্যালুগুলো মনে আছে? যদি লেস দ্যান 55 ইয়ার্স হয় কত, এখানে লেখা আছে তো, দেখো। নর্মালি এনটি বিএনপিটা ছেড়ে দাও, এনটি বিএনপি দেখো, এনটি প্রো বিএনপি লেস দেন, নর্মালি লেস দেন 300 পিকোগ্রাম পার এমএল, ঠিক আছে। যদি এজ হয় লেস দেন 55 ইয়ার্স তাহলে সেটাকে কত হয়? 450 ধরায়, 450, ঠিক আছে। 450 নিচে থেকে সেটা কাট অফ। 55 to 75 হলে 900, গুড। আর অ্যাবাভ 75 ইয়ার্স হলে 1800 পিকোগ্রাম পার এমএল, এটা হচ্ছে কাট অফ ভ্যালু। এই এজে এর বেশি হলে পেশেন্টের হার্ট ফেলিওর আছে, ইউ ক্যান সাসপেক্ট, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো আনলাইকলি টু বি হার্ট ফেলিওর, এগুলো কিছুই পেলে না, কিছু সাজেস্টিভ নয়। বা তুমি এই এনটি প্রো বিএনপি করলে এই দুটো লেভেল নর্মাল আছে, তাহলে এই শ্বাসকষ্টটা পেশেন্টের হার্ট ফেলিওরের জন্য হচ্ছে না। তোমাকে আদার কজগুলো দেখতে হবে, সিওপিডি আছে কিনা, অ্যাজমা আছে কিনা, নিউমোনিয়া হয়েছে কিনা, বা অন্য কোনো কারণ আছে কিনা, ঠিক আছে। হার্টের জন্য হলে তোমার এই ক্লিনিক্যাল ফিচার সাজেস্টিভ হবে, মার্কার পজিটিভ আসবে, ঠিক আছে, এগুলো থাকবে। নাও কামিং টু এনটি প্রো, যদি বর্ডার লাইন থাকে, বর্ডার লাইন থাকলে ইউ ক্যান সাসপেক্ট হার্ট ফেলিওর। কিছু স্কোর থাকে, তোমাকে সেই স্কোরগুলোকে অ্যাসেস করতে হবে, আদার ফিচার্স দেখতে হবে, আদার স্কোরসগুলো দেখতে হবে সেগুলো আছে কিনা, যদি এগুলো বর্ডার লাইন থাকে। আর এটা মানে তোমার পজিটিভ, কাট অফ ভ্যালু ক্রস করে গেছে এনটি প্রো বিএনপি, ঠিক আছে। দেখো 75 ইয়ার্সে মোর দেন 1800, সেটা তোমার ডায়াগনোসিস হলো। এইটা লিখে দিলে অনেকটা, ডায়াগনোসিস অফ হার্ট ফেলিওর যদি দেয় এই পয়েন্টগুলো লিখে দেবে, ঠিক আছে। বেশি ডিটেলসে যেতে হবে না, কারণ সবসময় মানে প্যারাগ্রাফ অনুযায়ী লেখার চেষ্টা করবে, টু দি পয়েন্ট। একদম 3-4টা পেজ নিলে পুরো হার্ট ফেলিওরের ডায়াগনোসিস লিখে ওটা করতে জন্য এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেবে, এতে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, বেশি এক্সপ্লেনেশন লাগে না, টু দি পয়েন্ট, ঠিক আছে। কোনো কোশ্চেন বুঝতে পারলে তো? তাহলে কি দেখবে, প্রথমে পেশেন্ট আসবে, অ্যাসেস করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করবে, যে সাইন সিমটমসগুলো বললাম সেগুলো আছে কিনা, জিবিপি রেজ আছে কিনা, এপিক্যাল এসটি আছে কিনা,
পালমোনারি ক্রেপিটেশন আছে কিনা, ইডিমা আছে কিনা, এগুলো দেখবে, তাই তো? দেখার পরে তারপর তুমি ইসিজি করলে, চেস্ট এক্সরে করলে, চেস্ট এক্সরে করে দেখছো ওটা বায়োলেটারাল ব্যাটওয়িং সাইন আছে, এ লাইন বি লাইন এগুলো আছে, এফিউশন আছে, রাইট সাইডের প্লুরাল এফিউশন আছে, থাকতে পারে, ট্রোপোনিন পজিটিভ আছে, এবার এনটি প্রোবিএনপি হাই। তারপরে নেক্সট স্টেপে তোমাকে যেতে হবে ডায়াগনোসিস। হলো? খুব ইজি হার্ট ফেলিওর ডায়াগনোসিস করা, ঠিক আছে? সবাই ভয় পেয়ে যায়, হার্ট ফেলিওর কি করব বুঝতে পারছি না, কিন্তু খুব ইজি জিনিস, ইজি না? নাও কামিং টু ট্রিটমেন্ট, হাউ টু ট্রিট এ কেস অফ হার্ট ফেলিওর। তাহলে তোমাকে দুটো ভাগে ভাগ করবে ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিওরে। ট্রিটমেন্ট অফ অ্যাকিউট এক্সাজারবেশন or acute decompensated heart failure and chronic heart failure, ঠিক আছে? acute decompensated heart failure and chronic heart failure। একটা পেশেন্ট তুমি এমার্জেন্সি ডিউটিতে আছো, হার্ট ফেলিওর নিয়ে এসছে, তাকে কি ট্রিটমেন্ট দেবে? আর একটা তুমি ওপিডিতে আছো, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে অল্প, দেখলে বাকি ফিচার্স গুলো আছে, তাকে কি দেবে, ঠিক আছে? সো ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর অ্যান্ড ক্রনিক হার্ট ফেলিওর বলতে পারো, ঠিক আছে? এটা যেটা আছে ডায়াগ্রামটা, এটা অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, ঠিক আছে? প্রেজেন্স অফ কনজেশন আছে কিনা, শ্বাসকষ্ট নিয়ে এসছে পেশেন্টের, কনজেশন আছে কিনা, কনজেশন আছে কিনা কি করে বুঝবে? কনজেশন মানে মেনলি পালমোনারি কনজেশন, তাই না? অক্সিজেনেশন দরকার, তো যদি ফুসফুসে জল জমে গেল হার্ট ফেলিওরের জন্য, সেটা কনজেশন হয়ে গেল। তাহলে কনজেশন থাকলে তুমি কি কি পাবে? সাইনোসিস পেতে পারো, আর ক্রেপিটেশন, বলো তো, অসকালটেট করলে বেজাল ফাইন ক্রেপিটেশন পেলে, আর কি পাবে? যেগুলো বললাম ওইগুলো, জেবিপি রেস পাবে, S3 পেতে পারো, ঠিক আছে? ইডিমা পাবে, এগুলো হচ্ছে সাইন্স অফ কনজেশন, ঠিক আছে? যদি সাইন্স অফ কনজেশন থাকে তাহলে সেই পেশেন্টটাকে ওয়েট পেশেন্ট ধরা হয়, ওয়েট। সাইন্স অফ কনজেশন না থাকলে ড্রাই পেশেন্ট, বুঝতে পারলে? সাইন্স অফ কনজেশন যখন হবে, পেশেন্টের কিন্তু সিম্প্যাথেটিক সিস্টেম বেশি অ্যাক্টিভেট হয়। পেশেন্টের ধরলে হাতটা, দেখলে হাতটা ভিজে আছে, তার মানে পেশেন্টের কনজেশন আছে, ওয়েট, ঠিক আছে? তো টাচ করে তোমাকে দুটো জিনিস দেখতে হবে, পেশেন্টের সোয়েটিং হচ্ছে কিনা, আর পেশেন্টের স্কিন টেম্পারেচার কেমন, ওয়ার্ম না ড্রাই, মানে সরি ওয়ার্ম না কোল্ড, বুঝতে পারলে? কি কি দেখবে? ওয়েট না ড্রাই, ওয়ার্ম না কোল্ড, এইভাবে একটা 4টে গ্রুপে ভাগ করা হয় কম্বিনেশন করে। হ্যাঁ, যদি অ্যাডিকুয়েট পেরিফেরাল পারফিউশন থাকে, ঠিক আছে, তাহলে ওয়েট অ্যান্ড ওয়ার্ম। অ্যাডিকুয়েট পেরিফেরাল পারফিউশন যদি মেনটেন থাকে তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন অত হবে না, ভ্যাসো ডাইলিটেশন থাকবে, ব্লাড ফ্লো ঠিক আছে পেরিফেরাল টিস্যুতে, হয়তো লাংসে কনজেশন আছে কিন্তু পেরিফেরাল টিস্যুতে তোমার সার্কুলেশন ঠিক আছে, পেশেন্ট হবে ওয়েট অ্যান্ড ওয়ার্ম, ঠিক আছে? এই যে ওয়েট অ্যান্ড ওয়ার্ম, তাহলে পেশেন্টকে ট্রিটমেন্ট কি দেবে? ভ্যাসোডাইলেটর অ্যান্ড তোমার ডাইউরেটিক দিতে হবে, ঠিক আছে? যদি পেশেন্টের ওয়েট পেশেন্ট, ওয়েট অ্যান্ড কোল্ড যদি হয়, কনজেশন আছে কিন্তু পেরিফেরাল সার্কুলেশন ঠিক নেই, ঠিক আছে, ডিউ টু লো ব্লাড ভলিউম বা সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন বলতে পারো, ঠিক আছে? তাহলে সেই পেশেন্টকে কি করবে? যদি বিপি লেস দ্যান 90 থাকে তোমাকে আইনোট্রোপিক এজেন্ট দিতে হবে, দিয়ে ব্লাড প্রেশার বাড়াতে হবে, তাই না? পেরিফেরাল সার্কুলেশন হচ্ছে না, এছাড়া সিস্টোলিক ব্লাড প্রেশারটাও কম, মানে হার্ট ঠিকঠাক পাম্প করছে না, অথবা এফেক্টিভ ব্লাড ভলিউমও কম আছে, তাহলে তোমাকে ব্লাড প্রেশারটা বাড়াতে হবে, আইনোট্রোপিক এজেন্ট দিতে হবে, ঠিক আছে? কি কি আইনোট্রোপিক এজেন্ট তোমরা জানো? এই তো বলো, ডোপামিন, ডোবুটামিন, হ্যাঁ এগুলো, ঠিক আছে? ডাইউরেটিক দিতে পারো কনজেশন রিলিভ করার জন্য, কারণ পেশেন্টটা তো ওয়েট, লাংসে কনজেশন আছে, এই কনজেশন রিলিভ করার জন্য তোমাকে ডাইউরেটিক দিতে হবে, ভ্যাসোডাইলেটর দিতে হবে, সরি ডাইউরেটিক দিতে হবে।
আচ্ছা, যদি ড্রাই পেশেন্ট হয় মানে কনজেশন নেই, পেরিফেরাল পারফিউশন অ্যাডিকুয়েট, তাহলে কি অ্যাডজাস্ট ওরাল থেরাপি, অতটা এমার্জেন্সি নয়। ঠিক আছে, ড্রাই পেশেন্ট, কনজেশন নেই, পেরিফেরাল সার্কুলেশন হয়, পেশেন্ট নর্মাল পেশেন্ট হতে পারে, আমরা হতে পারি, কনজেশন নেই, পেরিফেরাল সার্কুলেশনটাও মেনটেন করছে। ঠিক আছে, ড্রাই অ্যান্ড কোল্ড হয়, নো কনজেশন বাট দ্যার ইজ ভ্যাসোকনস্ট্রিকশন। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে বলা হয় যে পেশেন্টের যদি কনজেশন নেই, পেরিফেরালে তুমি টাচ করে দেখলে কোল্ড স্কিন আছে, তার মানে আইদার পেশেন্টের তোমার ব্লাড ভলিউম কম আছে। এই ক্ষেত্রে একটা ফ্লুইড চ্যালেঞ্জ দেওয়া হয়। যখনই লাংসে কনজেশন হবে সেই পেশেন্টকে কখনো ফ্লুইড দেবে না, সেই সমস্ত পেশেন্টকে অলওয়েজ ডায়ুরেটিক দিতে হবে, দিয়ে কনজেশন কমাতে হবে। বোঝা গেল? যদি কনজেশন না থাকে, পেরিফেরাল সার্কুলেশনটা ইম্পেয়ার্ড করছে, তার মানে কি কনজেশন, সেন্ট্রালে কনজেশন নেই কিন্তু পেরিফেরি কোল্ড, তাহলে তুমি ফার্স্ট ভাবে পেশেন্টের এফেক্টিভ ব্লাড ভলিউম কম আছে, একটা ফ্লুইড চ্যালেঞ্জ দিতে হয়। এই হচ্ছে হার্ট ফেলিওরে কিন্তু ফ্লুইড লাগে না, কিন্তু এই একটা জায়গা যেখানে পেশেন্ট এলো হার্ট ফেলিওরের মতো, তুমি দেখলে হার্ট ফেলিওর তো পুরোপুরি লাগছে না, পেশেন্টের প্রবাবলি হাইপোটেনশন আছে বা ব্লাড এফেক্টিভ ব্লাড ভলিউম কম আছে, লাংসে কনজেশন নেই মানে হার্ট কন্ট্রাকশন ঠিক আছে, কিন্তু পেরিফেরাল সার্কুলেশন পুয়ার, তুমি কি ভাববে? এফেক্টিভ ব্লাড ভলিউম কম আছে, তাহলে ইনিশিয়ালি তোমাকে ফ্লুইড চ্যালেঞ্জ দিয়ে দেখতে হবে, দিয়ে ফার্দার ইভালুয়েশন করবে, ইকো করবে বা আরো কিছু করতে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওয়েট অ্যান্ড ড্রাই, প্রথমে দেখবে ওয়েট না ড্রাই। ঠিক আছে, ওয়েট মানে কি বললাম? কনজেশন, ড্রাই মানে নো কনজেশন। ঠিক আছে, মানে ওয়েট লাং আর ড্রাই লাং বলতে পারো, সোজা কথা, ওয়েট লাং ড্রাই লাং। ঠিক আছে, আচ্ছা, নাও কামিং টু ম্যানেজমেন্ট অফ ক্রনিক হার্ট ফেলিওর। কি কি ওরাল থেরাপি দেবে? হোয়াট আর দ্য ড্রাগস রেকমেন্ডেড? বলো। So this is heart failure patient. Okay. These are called pillars of heart failure. Pillars. ঠিক আছে? What are the pillars of heart failure? The first drug is ACE inhibitor or ARB or ARNI. কি লিখলাম না? So ACE inhibitor, ARB or ARNI, এটা হচ্ছে ফার্স্ট পিলার। ওকে, সেকেন্ড পিলার ইজ SGLT2 inhibitor. Third one is beta blocker and fourth one is MRA. So there are four pillar, mainly four pillar of drugs for treatment of heart failure. Okay, beta blocker, beta blockers. ঠিক আছে, nowadays there are two more pillars. ঠিক আছে,
একটা হচ্ছে আয়রন থেরাপি অ্যান্ড ওয়ান আদার ইজ ভেরিসিগুয়াট। নাম শুনেছ ভেরিসিগুয়াট? So mainly 4 pillars. 2 less important pillar is iron and vericiguat. Mineralocorticoid receptor antagonist. ঠিক আছে, আমি একটার পর একটা আসছি, ঠিক আছে? আচ্ছা, so first one is ARNI or SC inhibitor. ঠিক আছে, কি কি ড্রাগ আছে SC ইনহিবিটরের মধ্যে? এনালাপ্রিল, র্যামিপ্রিল, ক্যানালাপ্রিল, এনালাপ্রিল অ্যান্ড র্যামিপ্রিল, এই দুটো মনে রাখবে, যেটা সব থেকে কমনলি ইউজ হয়, এনালাপ্রিল অ্যান্ড র্যামিপ্রিল। ঠিক আছে, এআরবি এর মধ্যে so ARB, yes, losartan, valsartan, telmisartan, very important. Most commonly used sartan is telmisartan. Okay, আর আছে ক্যান্ডিসার্টান আছে, ইরভেসার্টান আছে, ওগুলো তো ইউজ হয় না। মেনলি লোসার্টান, ভ্যালসার্টান অ্যান্ড টেলমিসার্টান ইউজ হয়। ঠিক আছে, আর্নি কি বলেছিলাম? হোয়াট ইজ আর্নি? ARB plus neprilysin inhibitor. So it is valsartan plus sacubitril. Valsartan plus sacubitril. Almost 1:1 molar ratio তে থাকে। ঠিক আছে, অলমোস্ট 1:1 মোলার রেশিওতে থাকে। আচ্ছা, ডোজ জিজ্ঞেস করবে। ডোজ হচ্ছে 50 to 200 mg twice daily. Usual dose is 50 to 200 mg twice daily. Initially starts with 50 milligram twice daily and gradually you increase the dose. ঠিক আছে, তাহলে এই যে গ্রুপটা বললাম ASC ইনহিবিটর, ARB, তার সঙ্গে আর্নি, তাহলে এদের ডোজেসগুলো জানতে হবে। একটা তো আর্নির ডোজ বলে দিলাম। ঠিক আছে, এনালাপ্রিল ডোজ কেমন ইউজ করা হয়? 2.5 to 10, র্যামিপ্রিল 1.25 to 10, ঠিক আছে, লোসার্টান 25 to 100, ভালসার্টান 80 to 160 মিলিগ্রাম হবে, আর টেলমিসার্টান 20 to 80। কিন্তু নর্মাল ডোজ আর কি, লো ডোজ থেকে হাই ডোজ। হলো, তো ফার্স্ট ডোজ হলো। সেকেন্ড হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সাইড এফেক্টস জানতে হবে, কোন পেশেন্টকে দেবে না, কি দেখবে দেওয়ার আগে। ইয়েস, ফার্স্ট ওয়ান ইজ রেনাল ডিজিজ, পেশেন্টের সিকিডি আছে কিনা। ফার্স্ট দ্য কন্ট্রাইন্ডিকেশন ইউজুয়ালি, ফার্স্ট ওয়ান ইজ ESRD, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, পেশেন্ট ডায়ালিসিসই আছে বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেস দ্যান 15, EGFR লেস দ্যান 15, সেই সমস্ত পেশেন্টকে দেওয়া হয় না, কন্ট্রাইন্ডিকেটেড। যদি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 থাকে সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। কিন্তু তোমাকে কি মনিটর করতে হবে সেই সমস্ত পেশেন্টকে? ফ্রিকুয়েন্ট মনিটরেশন অফ পটাশিয়াম লেভেল, পেশেন্টের হাইপার ক্যালিমিয়া হচ্ছে কিনা। সো সেকেন্ড কন্ট্রাইন্ডিকেশন ইজ হাইপার ক্যালিমিয়া। ওকে, হাই পটাশিয়াম লেভেল। রেনাল ডিজিজ দেখবে, পটাশিয়াম ক্লিয়ারেন্স দেখবে, পটাশিয়াম যদি লো থাকে তবেই দেবে। যদি ইনিশিয়ালি 5 এর উপরে পটাশিয়াম, শুড নট স্টার্ট, পটাশিয়াম বেড়ে যাবে, তো 5 এর নিচ থাকলে দেওয়া হয়। নর্মাল পটাশিয়াম লেভেল কত? 3.5 to 5, 3.5 to 5, 3.5 to 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যদি পেশেন্টের হাইপোটেনশন থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার খুব কম, একদম 90 এর নিচে, বেটার নট টু স্টার্ট, কারণ এদের তো অ্যান্টি হাইপারটেনসিভ প্রপার্টিও থাকে না, প্রেশারটা আরও কমিয়ে দেবে, পেশেন্টের ডিজিনেস হবে, মাথা ঘুরে যাবে, পড়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য যদি প্রেশার খুব লো থাকে তাদেরকে স্টার্ট করা হয় না। স্টার্ট করলেও অনেক লো রোজে, তখন এই 50 মিলিগ্রাম আর্নি বিডি করে দেওয়া হয় একদম আর্লি স্টেজে, হয়তো সিস্টোলিক 90 পেলে।
তখন 50 mg বিডি বললাম, তখন 50-এরও হাফ 25 mg বিডি করে দেওয়া হয়। হ্যাঁ, 90-এর নিচ থাকলে ইউজুয়ালি অ্যাভয়েড করা হয়। ইফ ইট ইজ বিলো লেস দ্যান 90 ইট ইজ অ্যাভয়েড। ঠিক আছে, 100 আছে, তুমি 50 হাফ করে বিডি করে দিলে, দিয়ে আস্তে আস্তে তুমি দেখলে পেশেন্ট টলারেট করছে, টলারেট করলে তুমি আস্তে ডোজটা বাড়াবে। টার্গেট ডোজ তোমার 100 or 200 mg টুয়াইস ডেলি। ইন্ডিয়ান পেশেন্টদের মেনলি 100 mg টুয়াইস ডেলিতে সাফিসিয়েন্ট হয়ে যায়। কিন্তু হিউজ বডি মাস ইন্ডেক্স লাইক পেশেন্ট, আমেরিকান পেশেন্ট, ইউরোপিয়ান পেশেন্ট, 6 ফিট হাইট, ঠিক আছে, যারা বডি বিল্ডার, যারা বক্সিং করে, তাদের জন্য কিন্তু 100 আমাদের 200 mg টুয়াইস ডেলি লাগে। ঠিক আছে, আচ্ছা। প্রেগনেন্সি দেওয়া হয় না অবভিয়াসলি, কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, অ্যাজমা না, হ্যাঁ ড্রাই কাফ একটা হতে পারে, সেটা তোমার এই এসিই ইনহিবিটরে কাফ হবে, কিন্তু এআরবিতে কাফ হয় না, তাই তো। ব্র্যাডিকানিন মেটাবলিজম কমে যায়, যার ফলে ব্র্যাডিকানিন বাড়লে কি হবে, ড্রাই কাফ হতে পারে, সেটা র্যামিপ্রিল বা এনালেপ্রিলের সাথে হবে। কিন্তু এখানে আর্নি তো ওগুলো ইউজ করছি না, এআরবি ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু জিনিস আমাদের জানতে হবে। ওই যে কাপ নিয়ে যখন বললে, সাপোজ ইনিশিয়ালি স্টার্ট করতে যাচ্ছ এসি মিটার আর্নি, সাপোজ পেশেন্ট এসিই ইনহিবিটরে ছিল, র্যামিপ্রিল পাচ্ছিল, পেশেন্ট অন র্যামিপ্রিল 2.5 mg ওডি, এবং তুমি ভাবলে যে ডিসাইড করলে যে এটা চেঞ্জ করা দরকার পেশেন্টের, তাহলে আমার আর্নি দেবো, আরো বেটার থাকবে, তাই না। মানে প্লেন এসিই ইনহিবিটর থেকে আর্নির কিন্তু পোটেন্সি বেশি, এফিকেসি বেশি। যদি কোনো পেশেন্ট এসিই ইনহিবিটর বা এআরবিতে থাকে, ইউ শুড চেঞ্জ ইনটু আর্নি। আজকাল যে ফার্স্ট পিলার, মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইন দ্য ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর ইজ আর্নি, আর্নি অ্যান্ড আর্নি। ঠিক আছে, আর্নি দিয়ে শুরু করবে, প্রথমে বিটা ব্লকার এমআরএ বলবে না, প্রথমে আর্নি দিয়ে শুরু করবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইজ আর্নি, মানে এই ড্রাগটাই সব থেকে বেশি মর্টালিটি বেনিফিট দেখিয়েছে ডিফারেন্ট স্টাডিতে। যত স্টাডি হয়েছে হার্ট ফেলিওর পেশেন্টদের মধ্যে, এই মেডিসিনটা সব থেকে এফেক্টিভ আর্নি, ওই জন্য আজকাল খুব চলছে আর্নি। ঠিক আছে, সাপোজ কোনো পেশেন্ট র্যামিপ্রিল মানে এসিই ইনহিবিটরে ছিল, তাহলে সেই পেশেন্ট কিভাবে স্টার্ট করবে আর্নি, কি প্রিকশন নেবে চেঞ্জ করার আগে, এনি আইডিয়া? যারা এসি ইনহিবিটর পাচ্ছিল, তুমি কিন্তু সাডেনলি চেঞ্জ করবে না, ইমিডিয়েটলি চেঞ্জ করবে না। চেঞ্জ করবে মানে পেশেন্টকে একটা গ্যাপ দিতে হবে। কত ঘন্টার গ্যাপ? 36 ঘন্টা, এটা বইতে লেখা আছে 36 ঘন্টা, 36 আওয়ার্স গ্যাপ। মানে র্যামিপ্রিল আজকে খেলো, কাল দিনটা বন্ধ থাকবে, পরশু দিন থেকে আর্নি স্টার্ট করবে। হয়তো আজকে সকালে র্যামিপ্রিল পেলো, তুমি বললে তাহলে কাল থেকে এটা শুরু কর, না কাল থেকে না, পরশু দিন থেকে শুরু করতে হবে। মাঝখানে একদিনের গ্যাপ দেওয়া হয়, 36 আওয়ার্সের গ্যাপ লাগে। কেন করেছো? এটাকে ওয়াশ আউট পিরিয়ড এটা মেনটেন করা হয়। না করলে তোমার ডেঞ্জারাসলি ব্র্যাডিকাইনিন বা যে সমস্ত সাবস্টেন্স পি, ব্র্যাডিকাইনিন সাবস্টেন্স পি এদের লেভেল কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে পেশেন্টের অ্যানজিওইডিমা হতে পারে, অ্যানজিওইডিমা। So prevent this dangerous angioedema, you have to wait for at least 36 hours after stoppage of ACE inhibitor. বোঝাতে পারলাম? কিন্তু পেশেন্ট যদি এআরবিতে ছিল আগে, এখন তুমি আর্নিতে শিফট করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু ওয়াশ আউট পিরিয়ড লাগবে না। ঠিক আছে, এটা কিন্তু জিজ্ঞেস করবে, র্যামিপ্রিলে ছিল এখন আর্নি দেবে, কি করবে? একদিন স্টপ রাখতে হবে মাঝখানে, র্যামিপ্রিল দেওয়া যাবে না, দিয়ে পরের দিন থেকে 36 to 48 আওয়ার্স পরে তুমি আবার আর্নি স্টার্ট করো। তাহলে তোমার এই মাসে যে গ্যাপটা হলো, যে সমস্ত ব্র্যাডিকাইনিন এগুলো ছিল, ওটা ওয়াশ আউট হয়ে গেল। ডেঞ্জারাস তোমার এই অ্যানজিওডিমা প্রেসিপিটেট করবে না। হলো, তাহলে এইটুকু জানলেই মোটামুটি হবে তোমাদের লেভেলে আর্নি সম্বন্ধে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কামিং টু SGLT2 inhibitor. Can you name some drugs?
হ্যাঁ বলো। It's dapagliflozin, empagliflozin, আরো আছে canagliflozin, remogliflozin, artogliflozin, sotagliflozin, কিছু লাগে না তোমাদের, এই দুটো জানো, ড্যাপা অ্যান্ড এম্পা, dapagliflozin and empagliflozin। কি বোর হয়ে যাচ্ছ নাকি? শোনো, এগুলো লাগবে তো। শর্ট নোট আসবে, ড্যাপা বা এম্পা থেকে তোমার শর্ট নোট আসবে। SGLT2 ইনহিবিটর পরীক্ষা এসেছিল, ধরো ফাইনাল ইয়ারের পরীক্ষা ছিল, ওখানে SGLT2 ইনহিবিটর এসেছিল মনে হয়, ঠিক আছে। আচ্ছা, what is the mechanism of action of this SGLT2 inhibitor? বলো। কাকে? কোথায় থাকে? পিসিটি। হ্যাঁ, তারপর ওয়াটার এক্সক্রিশন বাড়ায়। SGLT2 রিসেপ্টরটা কি জন্য? What is the normal function of SGLT2 receptor? Sodium and water. So SGLT1, SGLT2, SGLT1 and SGLT2, sodium dependent glucose transporter, ঠিক আছে। গ্লুকোজ যে অ্যাবজর্পশন হবে সেটা ট্রান্সপোর্ট দরকার, তো সে কোন ট্রান্সপোর্ট? SGLT কোথায় বেশি থাকে? ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, SGLT1, যার ফলে গ্লুকোজগুলো অ্যাবজর্পশন হয় ইন্টেস্টাইন থেকে। কিডনিতেও যখন এই ফিল্ট্রেশন হয়, কিডনিতে যখন ফিল্ট্রেশন হয়, গ্লুকোজ কিন্তু ফ্রিলি ফিল্টার হয় গ্লুকোজ। কিন্তু গ্লুকোজ তো সোর্স অফ এনার্জি, বডি চাইবে কি অ্যাবজর্ব করে নিতে। হ্যাঁ, এই জন্য নর্মালি কিন্তু কোনো গ্লুকোজ এক্সক্রিশন হয় না, কারণ এই SGLT1 আর SGLT2 রিসেপ্টরস থাকার জন্য এরা আবার গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে নেয়, রিঅ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। এখন তুমি ড্রাগ দিচ্ছ এটাকে ইনহিবিট করার জন্য, তাহলে কাজ করবে না। তাহলে কি হবে? গ্লুকোজ এক্সক্রিশন হবে, তার সঙ্গে কিছু সোডিয়ামও এক্সক্রিশন হবে তো। গ্লুকোজ সোডিয়াম দুটোই অ্যাবজর্পশন হচ্ছিল, গ্লুকোজও অ্যাবজর্পশন হলো না, সোডিয়াম অ্যাবজর্পশন হলো না, তাহলে কিছুটা ডাইউরেসিস হলো, তার সঙ্গে গ্লুকোজও এক্সক্রিশন হলো, ঠিক আছে। তার ফলে কি হবে? পেশেন্টের আলটিমেটলি দেখা যায় কনজেশন রিলিভ হয় অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেশারটা অ্যারাউন্ড 5 মিলিমিটার এমজি কমে, ঠিক আছে। ডায়াবেটিস পেশেন্টদের বেশি বেনিফিট হয়, কিন্তু এই কিন্তু আজকাল নন ডায়াবেটিক পেশেন্টকে ইউজ করা হয়। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখে চলবে, অনেকে বলে তো ডায়াবেটিসের ওষুধ কেন হার্ট ফেলিওরে দিয়েছো, তাই না? কিন্তু এখানে তো এই গ্লুকোজ এবং সোডিয়াম বেরিয়ে আছে, তাহলে কি কনজেশন কমবে, কিছুটা কনজেশন রিলিভ হবে, ঠিক আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার 5 to 8 mg রিডাকশন হয়, ঠিক আছে। তো এই হলো SGLT2 ইনহিবিটর, ঠিক আছে, ড্যাপা অ্যান্ড এম্পা। ডোজ কি ড্যাপাগ্লিফ্লোজিনের? ইটস 5 to 10 mg পার ডে, 5 to 10, আর এম্পা হচ্ছে 10 to 25, নর্মাল ডোজ, ঠিক আছে। কিন্তু এম্পা হার্ট ফেলিওরের জন্য 10 mg সাফিসিয়েন্ট। এই এম্পার দুটো ডোজ, একটা 10 mg, একটা 25 mg। 10 mgটা হার্ট ফেলিওরের জন্য সাফিসিয়েন্ট, 25 mg লাগে ডায়াবেটিক পেশেন্টের জন্য। সুগারও কমবে, তোমার কনজেশনও রিলিভ হবে, ঠিক আছে। যদি শুধু হার্ট ফেলিওর বলো, সেখানে ডাপা 5 to 10 mg আর এম্পা 10 mg, ঠিক আছে। এদের ইম্পর্টেন্ট সাইড এফেক্ট বলো, ইম্পর্টেন্ট সাইড এফেক্ট কি হতে পারে? ইম্পর্টেন্ট সাইড এফেক্ট
হাইপোটেনশন হতে পারে, কিন্তু সেটা খুব কম, অতটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট নয়। কিন্তু অনেক পেশেন্ট কি হয়, এ হাইপোটেনশন কমপ্লেন করে, হ্যাঁ, এই ডাপা এম্পানে অনেকে একটু ডিজিনেস হয়, সেই সমস্ত পেশেন্টকে একটু হাইড্রেশন মেনটেন করতে হবে, একটু জলটা বেশি করে খাবেন যাতে প্রেশারটা না কমে, ঠিক আছে। আচ্ছা, আর কি সাইড এফেক্ট হতে পারে? হাইপোন্যাট্রিমিয়া, কিন্তু সেটা খুব একটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট নয়, এটা খুব অল্প পরিমাণে সল্ট এক্সক্রিশন করায়, ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট হাইপোন্যাট্রিমিয়া হয় না। মানে পেশেন্ট অন ডাপা এম্পা, পেশেন্ট প্রেজেন্টেড উইথ সিভিয়ার হাইপোন্যাট্রিমিয়া, নো নো, ইট ইজ নট হ্যাপেনিং। মাইল্ড ফর্ম অফ হাইপোন্যাট্রিমিয়া, ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট, হাইপোন্যাট্রিমিয়া বলবে তোমরা, কিন্তু ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট। আর কি সাইড এফেক্ট হতে পারে? একটা হাইপোটেনশন বললে, একটা হাইপোন্যাট্রিয়া বললে, ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট হাইপোন্যাট্রিমিয়া, দেন হাইপোগ্লাইসেমিয়া হবে? নো, হাইপোগ্লাইসেমিয়া নট হবে। হোয়াই? কারণ এটা খুব ফাস্ট অ্যাক্ট করে না, স্লোলি সোডিয়ামটা কমায়, সরি সোডিয়াম গ্লুকোজটা কমায়, ব্লাড গ্লুকোজ ফল করবে না। ইনসুলিন যত তাড়াতাড়ি গ্লুকোজ না কমায়, তার থেকে তো 1/10 কমায় না, অত ফাস্ট নয়। 24 আওয়ার্স ধরে অল্প অল্প করে গ্লুকোজ এক্সক্রিশন করায়, হাইপোগ্লাইসেমিয়া হবে না, হাইপোগ্লাইসেমিয়া ভুলে যাও, ঠিক আছে। নেক্সট, সেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি শুনতে চাইছি, সেটা হচ্ছে জেনিটো ইউরিনারি ইনফেকশন। জেনিটো ইউরিনারি ইনফেকশন, ঠিক আছে, ইউটিআই ইন দ্য ফর্ম অফ ইউটিআই অর ফাঙ্গাল ইনফেকশন, ভালভোভ্যাজাইনাইটিস, ইউরেথ্রাইটিস, এগুলো হতে পারে। গ্লুকোজ ইজ এ গুড মিডিয়াম ফর ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস, গ্লুকোজ ইজ এ গুড মিডিয়াম ফর ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস টু গ্রো, ঠিক আছে। তাহলে কি হবে? কন্টিনিউয়াস গ্লুকোজ, নর্মালি ইউরিনে গ্লুকোজ থাকে না বললাম, এখানে গ্লুকোজ কন্টিনিউ থাকবে। হার্ট ফেলিওর পেশেন্ট, ইউরিনে সবসময় গ্লুকোজ থাকছে, মানে ইজিলি ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। হলো, স্পেশালি যারা জল কম খাবে, ইউরিন কনসেন্ট্রেট হবে, তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স বাড়ে, ঠিক আছে। তাহলে তোমাকে হাইড্রেশন মেনটেন করতে হবে, হাইজিনও মেনটেন করতে হবে। অ্যালার্জিক রিয়াকশন কেউ কেউ কমপ্লেন করে, ঠিক আছে, সেটা অতটা কমন নয়, রেয়ার, ঠিক আছে। তাহলে হলো SGLT2 ইনহিবিটর। কোনো কোশ্চেন? কিছু বুঝলে না? SGLT2 যদি বলতে পারবে? In the PCT it prevent reabsorption of glucose along with sodium, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইজ বিটা ব্লকার। বিটা ব্লকার, হ্যাঁ কি বলছো? হ্যাঁ, মেনলি কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার, ঠিক আছে। কি বিটা ব্লকার এখানে হার্ট ফেলিওর ইউজ করা হয়? বিটা ব্লকার অনেক আছে, কিন্তু কোনগুলো হার্ট ফেলিওর ইউজ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট ইজ মেটোপ্রোলল। মেটোপ্রোলল, কিছু বলো আর না বলো এইটা তোমাকে বলতে হবে, এটা মোস্ট কমনলি ইউজ হয়, মেটোপ্রোলল। নেক্সট, বিসোপ্রোলল, গুড। নেক্সট, কার্ভেডিলল। কার্ভেডিলল, এই তিনটে মোস্ট কমনলি হার্ট ফেলিওর পেশেন্টের ইউজ করা হয়। সো অন হার্ট ফেলিওর পেশেন্ট, the most important beta blocker is metoprolol, followed by bisoprolol and followed by carvedilol. এদের মধ্যে মত পার্থক্য আছে, কে বলে এ ভালো ও ভালো, দরকার নেই, তিনটেই ভালো, এই তিনটেই মনে রাখো, ঠিক আছে। এদের ডোজ কি মেটোপ্রোললের? ইটস 12.5 to 100 mg per day, ঠিক আছে। বিসোপ্রোললের ডোজ কত? 1.25 to 10 mg, মানে 1/10 হয়ে যাবে মেটোপ্রোলল, ঠিক আছে। হ্যাঁ, কার্ভেডিললের ডোজ কত? 3.125 to 10 to 20, কে বলে 20 mg, ঠিক আছে, মিলিগ্রাম পার ডে ইন ডিভাইডেড ডোজে, ঠিক আছে। কার্ভেডিললটা ডিভাইডেড ডোজে দিতে হয়, ঠিক আছে। আর মেটোপ্রোলল বেশি করে লং অ্যাক্টিং এ পাওয়া যায় মেনলি। মেটোপ্রোললের দুটো ফর্ম থাকে, তোমরা পড়েছো ফার্মাতে, একটা হচ্ছে টার্টারেট ফর্ম, টার্টারেট, and another is succinate. Tartrate is short acting and succinate is long acting, ঠিক আছে। যখন এই ওয়ান্স ডেইলি ডোজ দেওয়া হয় সেটা হচ্ছে তোমার মেটোপ্রোলল সাকসিনেট,
মেটোপোলাল টার্টারেট দিলে টোয়াইস ডেলি দিতে হবে, তাহলে সাকসিনেট ইউজ করাই ভালো, তাই না? পিল বার্ডেন কমবে, দিনে একবার খেলেই হলো। সো টার্টারেট অ্যান্ড সাকসিনেট, শর্ট অ্যাক্টিং অ্যান্ড লং অ্যাক্টিং ফর্ম অফ মেটোপোলাল, ঠিক আছে? বিসোপোলাল ইজ লং অ্যাক্টিং, দিনে একবার দিলে হবে। কার্বিডুলাল টোয়াইস ডেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের ইম্পর্টেন্ট সাইড এফেক্ট বলো। ইম্পর্টেন্ট সাইড এফেক্ট বা কন্ট্রাইন্ডিকেশন কখন দেবে না? যদি পেশেন্টের হার্ট রেট কম থাকে, ফার্স্ট, হ্যাঁ, ব্র্যাডিকার্ডিয়া, কেউ বলে লেস দ্যান 60, কেউ বলে লেস দ্যান 55, 60 ধরে রাখো, লেস দ্যান 60 বিটস পার মিনিট। নেক্সট সাইড এফেক্ট অ্যাজমা। অ্যাজমা কিন্তু এই পেশেন্ট হবে না, কেন? অ্যাজমা অ্যাটাক হবে না, এটা তো কার্ডিও সিলেক্টিভ, সো নো চান্স অফ অ্যাজমা প্রেসিপিটেশন। কিন্তু কিছু কিছু স্টাডিতে পাওয়া গেছে ব্রিসোপোলাল কিছু সিওপিডি পেশেন্ট বা অ্যাজমা পেশেন্টের আউটকামটাকে একটু কম করে, ওই জন্য সিওপিডি অ্যাজমা যদি থাকে সেক্ষেত্রে ব্রিসোপোলালটা তোমার একটু কম ইউজ করো। কে করে না, এটা ঠিক নয়, মত পার্থক্য আর কি, ঠিক আছে? তো ইউজুয়ালি অ্যাভয়েড করা হয় না সিওপিডি অ্যাজমা পেশেন্টদের, এই কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করা হয়। কোনটা ইউজ করবে না? প্রোপ্রানোনল, নন সিলেক্টিভ করলে কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। ওটা তো তুমি ডায়াবেটিস পেশেন্টে বলছো, সিওপিডি থেকে ডায়াবেটিসে চলে গেল, ঠিক আছে? আর কি সাইড এফেক্ট আছে? পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, তাই না? যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে, ক্রিটিক্যাল ন্যারোয়িং থাকে, সেক্ষেত্রে বেটার টু অ্যাভয়েড। আর কিছু? যদি হাইপোটেনশন থাকে, সিস্টোলিক বিপি লেস দ্যান 90, কারণ এরা তো বিপিটাও কিছুটা কমায়, হ্যাঁ? যদিও স্টার্ট করো খুব লো ডোজে স্টার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো বিটা ব্লকার মোটামুটি। নেক্সট ইজ এমআরএ। এমআরএ তে কি ড্রাগ আছে? মিনারোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্টের, ইয়েস। ফার্স্ট ওয়ান ইজ স্পাইরোনোলেক্টন, second one eplerenone, and third one finerenone, খুব ইম্পর্টেন্ট ফিনেরেনন, আজকাল খুব ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে বলো তো, মনে আছে? এটা হচ্ছে এমআরএ, মিনারোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার না? হ্যাঁ, ওই বলে ইনাক ইনহিবিটর, ঠিক আছে? এরা অ্যাক্টিভেট করে ওই অ্যালডোস্টেরন, আর এরা হচ্ছে ইনহিবিট করে, ঠিক আছে, ইনাককে। তাহলে কি হবে? ইনহিবিট করলে ইনাকে নরমালি কি হয়? ইন দ্য ফর্ম অফ পটাশিয়াম এক্সক্রিশন অ্যান্ড সোডিয়াম এক্সক্রিশন, তাই তো? তাহলে সেক্ষেত্রে কি হবে? পটাশিয়াম এক্সক্রিশন হবে না, তাই না? তাহলে দ্যাট ইজ রিস্ক ইজ ইনক্রিজ চান্স অফ হাইপারক্যালেমিয়া, তাই তো? আচ্ছা, এই স্পাইরোনোল্যাকটোন হচ্ছে স্টেরয়েডাল, সাম স্টেরয়েডাল সাইড এফেক্ট লাইক গাইনিকোমাস্টিয়া। অনেক পেশেন্ট কমপ্লেন করে, ঠিক আছে? যারা স্পাইরোনোল্যাকটোন বহুদিন থেকে নিচ্ছে, একটা মাস্টালজিয়া কমপ্লেন করে, হ্যাঁ, গাইনিকোমাস্টিয়া হতে পারে, গাইনিকোমাস্টিয়া, ওকে? আচ্ছা, eplerenone is more selective, spironolactone non-selective. Eplerenone and finerenone are more selective to this MRA receptor on two sides, mainly on the kidney and cardiac musculature. এই দুটো জায়গা তোমরা মনে রাখো এমআরএ কোথায় কাজ করে, আর হচ্ছে কিডনিতে, একটা হচ্ছে তোমার হার্টে, ঠিক আছে, কার্ডিয়াক মাসকুলার। এরা মেনলি কি করে? দে রিডিউসেস ফাইব্রোসিসটা কমায়। সো অ্যান্টি ফাইব্রোজেনিক প্রপার্টি। জিজ্ঞেস করবে কি কারণ এটা মেনলি হার্ট ফেলিওরে কি জন্য ইউজ করছে? এটা তো ডায়াবেটিস হচ্ছে, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ অ্যান্টি
ফাইব্রোজেনিক প্রপার্টি। ফাইব্রোসিস কম হবে, তাহলে কিডনি ফেলিওর যেটা হচ্ছিল কমে যাবে। হার্টের যে রিমডেলিং হচ্ছিল রিমডেলিংটাও কমবে। ঠিক আছে, আচ্ছা এগুলো হয়ে গেল। কি বাকি থাকলো তাহলে? আয়রন, তাই তো? তাহলে এটা তো মুছবে না। আয়রন ছোট করে বলি, আয়রন কখন দেবে? আয়রন ইজ দ্য ফিফথ পিলার ইন দ্য হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট। আয়রন কেন দেবে, কি দরকার আয়রন দ্বারা, কেন আয়রন এসছে? কারণ এটা দেখা গেছে ডিফারেন্ট স্টাডিতে যে হার্ট ফেলিওর পেশেন্ট আর deprived of iron. There is some iron deficiency present in heart failure patient. Iron deficiency হলে কি হবে? হিমোগ্লোবিনটা একটা কম হবে। আর শুধু আয়রন হিমোগ্লোবিনের সঙ্গে থাকে না, আরো অনেক এনজাইমস থাকে বডিতে যেগুলো এনজাইমেটিক অ্যাক্টিভিটি প্রপার। হ্যাঁ, সমস্ত কিন্তু আয়রন লাগে, অনেক ক্ষেত্রে আয়রন এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য লাগে। তাহলে সেগুলো কম থাকবে। এই যে উইকনেস, ফ্যাটিক যেটা বলছিলাম, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে ওগুলো আরো বেশি হবে। ওই জন্য আয়রন এখানে রেকমেন্ড করা হয়। ঠিক আছে, আয়রন কখন দেবে? এখানে কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা ধরা হয় না। হিমোগ্লোবিন লেভেল নর্মাল থাকলেও কিন্তু পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তখন হয় যখন সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করে, মাইক্রোসাইটিক হয়। কিন্তু লাস্ট স্টেজে গিয়ে অল্প স্বল্প আয়রন ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু হিমোগ্লোবিন লেভেলে কোনো প্রভাব পড়ে না। হলো, বুঝলে? আচ্ছা, একটা হয় তোমার ট্রান্সফেরিন স্যাচুরেশন। ট্রান্সফেরিন স্যাচুরেশন যদি লেস দ্যান 20% হয়, আর সিরাম আয়রন লেভেল দেখা হয়, যদি সিরাম আয়রন লেভেল লো থাকে, ট্রান্সফেরিন স্যাচুরেশন দেখা হয় আর সিরাম আয়রন দেখা হয়। জন্য হার্ট ফেলিয়ার পেশেন্টকে তুমি আয়রন প্রোফাইল করতে দেবে। যদি দেখো হিমোগ্লোবিন নর্মাল থাকতেই পারে, ট্রান্সফেরিন স্যাচুরেশনটা কম আছে, তার মানে আয়রনটা কম আছে, সিরাম আয়রন লেভেলও কম আছে। ঠিক আছে, তাহলে সেই সমস্ত পেশেন্টকে আয়রন ইউজ করায়। কি আয়রন দেওয়া হয়? ফেরাস সালফেট না ফেরিক ফিউমারেট? হ্যাঁ, এটা দেওয়া হয় FCM। হোয়াট ইজ FCM? ফেরিক কার্বক্সি মল্টোজ। ফেরিক কার্বক্সি মল্টোজ পড়েছ? FCM, ফেরিক কার্বক্সি মল্টোজ। ডোজ হচ্ছে 500 mg to 1 গ্রাম। কে মান্থলি প্রেফার করে, কে 2 মান্থলি প্রেফার করে আয়রন লেভেলটা নর্মাল রাখার জন্য। যেখানে কিন্তু ওরাল আয়রন বলা হচ্ছে না, কারণ হার্ট ফেলিওর পেশেন্টে অনেক সময় আয়রন অ্যাবজর্পশনটা ইম্পেয়ার থাকে, ইন্টেস্টাইনাল ইডিমা থাকে, যার ফলে আয়রন অ্যাবজর্পশন ভালো হয় না, কিন্তু আইভিটা প্রেফার করায়। তাহলে ফেরিক কার্বক্সি মল্টোজ এটা দেওয়া হয় ডোজ অফ 500 to 1000 মিলিগ্রাম, মানে 0.5 গ্রাম to 1 গ্রাম, once in a month or twice in a month or after every 2 months। ওটা দেখায় পেশেন্টের আবার আয়রন লেভেল চেক করে, তোমাকে নর্মাল রাখতে হবে। ঠিক আছে, যদি পেশেন্টের হিমোগ্লোবিন কম থাকে তো সেখানে দিতেই হবে। কিন্তু পেশেন্টের হিমোগ্লোবিন যদি নর্মাল আছে, তুমি আয়রন দিলে না, পেশেন্টের ফ্যাটিক ইম্প্রুভমেন্ট হবে না, পেশেন্ট দেখবে তুমি আয়রন লেভেল কম আছে ব্লাডে। বোঝাতে পারলাম ব্যাপারটা? মানে সবসময় আয়রন ডেফিসিয়েন্সি মানে অ্যানিমিয়া হবে সেটা নয়, এটা আর্লি স্টেজে হয় না, লেট স্টেজে গিয়ে অ্যানিমিয়া ডেভেলপ করে। ঠিক আছে, তাহলে আয়রন দেবে কাদেরকে? ট্রান্সফেরিন স্যাচুরেশন লেস দ্যান 20% থাকে আর সিরাম আয়রন লেভেল লো থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ভেরিসিক ওয়াট। হোয়াট ইজ ভেরিসিক ওয়াট? পড়েছ ভেরিসিক ওয়াট? এরা মেনলি কিভাবে কাজ করে? নাইট্রিক অক্সাইড ডোনার হিসেবে কাজ করে। দে আর মেনলি এনো ডোনার্স। নো ডোনার্স বলছি, নো কিন্তু আবার ডোনার্স, তাই না? এনো ডোনার্স। ঠিক আছে, তো এনোর কাজ কি? এনোর কাজ হচ্ছে ভ্যাসো ডাইলেটেশন। ঠিক আছে, মেনলি ভ্যাসো যে কনজেশন গুলো ছিল সেটাকে রিলিভ করবে। ঠিক আছে, এনো ডোনার্স হিসেবে কাজ করে। অ্যাডিনিল সাইক্লেস তোমরা পড়েছ? অ্যাডিনিল সাইক্লেস, সেখান থেকে সাইক্লিক GMP
সেখান থেকে এনও, মানে এনোর ব্রেকডাউনটা কমাচ্ছে, এনো ডোনার হিসেবে বলা হয় এটাকে, ঠিক আছে। তোমার এই হচ্ছে ভেরিসিগুয়াট, ডোজের 2.5 to 5 to 10 মিলিগ্রাম পার ডে, ঠিক আছে। তাহলে এই হলো পিলার্স অফ হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, ক্রনিক হার্ট ফেলিওর পেশেন্ট, ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ, তাহলে ওরাল থেরাপির মধ্যে কি বললাম, কোয়াড্রুপল থেরাপি বা কুইন্ট্রিপল থেরাপি। ইনিশিয়ালি 4টে দিয়ে স্টার্ট করলে দেখলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তোমাকে 5 নম্বর ভেরিসিগুয়াট স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর আয়রনটাকে তো সব পেশেন্টকে অ্যাসেস করা হয়, ঠিক আছে। তুমি কোয়াড্রুপল দেবে না কুইন্ট্রিপল দেবে, এটা ডিপেন্ড করছে পেশেন্টের রেসপন্স থেকে। কোয়াড্রুপল মানে 4টে, কুইন্ট্রিপল মানে 5টা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মেডিসিনগুলো স্টার্ট করলাম আমি, এগুলো কি একসঙ্গেই সব স্টার্ট করা হয় না একটার পর একটা স্টার্ট করা হয়? তুমি প্রথমে আর্নি স্টার্ট করলে, তার পরের ভিজিটে গিয়ে বিটা ব্লকার দেবে, তার পরের ভিজিটে গিয়ে এসজেড দেবে, নাকি সবগুলোই স্টার্ট করবে একসঙ্গে? বলো বলো, কি মনে হচ্ছে? হার্ট ফেলিওর পেশেন্ট কি খুব এমার্জেন্সি, নাকি ছেড়ে দিলাম আবার আসো না পরে হবে? সবগুলোই একসঙ্গে স্টার্ট করে 4টে পিলার যেটা বললাম, 4th পিলার অফ হার্ট ফেলিওর মেডিসিনস, তোমাকে সবগুলোই একটা লো ডোজে স্টার্ট করতে হবে। আর্নি দিলে 50 mg টুয়াইস ডেলি, SGLT2 ডাপা দিলে 5 mg ওডি করে, ঠিক আছে। তারপর বিটা ব্লকার দিলে মেটোপ্রোলাল 25 mg ওডি করে, তারপর তুমি এমআরএ করলে স্পাইনোল্যাকটন দিলে 25 করে, ঠিক আছে। আর এদের ডোজগুলো বলা হলো না তো। ফিনোনের ডোজটা জেনে রাখো, এটা 10 to 20 mg পার ডে, ঠিক আছে। ভেরিসিগুয়াট ইনিশিয়ালি তো এইগুলোতে দেখা যায় 4টে স্টার্ট করলে মোস্ট অফ দ্য পেশেন্ট ইমপ্রুভ করে যায়, মানে স্টেবল হয়ে যায়। যদি ওটসেনিং থাকে, ওটসেনিং হার্ট ফেলিওর যদি হয়, এই 4টে অপটিমাম ডোজে পাচ্ছে, তারপরে তুমি দেখছো পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাও শ্বাসকষ্ট, তখন গিয়ে তোমাকে এই 5th নম্বর স্টার্ট করতে হবে। কিন্তু তার আগে কিন্তু এরা সবাই অপটিমাল ডোজে পাবে। হ্যাঁ, এই 4টেকে একসঙ্গে স্টার্ট করলে লো ডোজ থাকে, আস্তে আস্তে স্টেপ ওয়াইজ তুমি 2 উইকলি বা 1 মান্থলি ডোজটা বাড়াতে থাকলে অপটিমাল ডোজে যাওয়ার পরে দেখবে তুমি ইমপ্রুভমেন্ট হচ্ছে না শ্বাসকষ্ট, তখন তুমি ভেরিসিগুয়াট স্টার্ট করবে। কিন্তু আয়রন সবাইকে প্রথম থেকে অ্যাসেস করা হয়। খুব ডিফিকাল্ট মনে রাখা, ইজি না একদম হার্ট ফেলিওর। এটা যদি লিখে দাও অনেক হয়ে যায় পরীক্ষাতে। 4th pillars of heart failure followed next 5th and 6th pillar, iron and vericiguat, ঠিক আছে। এটা তো আচ্ছা, নেক্সট কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেই, সেটা হচ্ছে কিছু ডিভাইস থেরাপি লাগে। এত কিছু মেডিসিন দেওয়ার পরে দেখলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, 5টা মেডিসিন স্টার্ট করলে তাও পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, বা পেশেন্টের রেকারেন্ট অ্যারিথমিয়া হচ্ছে, অ্যারিথমিয়া মাঝে পেশেন্টের সাডেন কার্ডিয়াক অ্যারেস্টের মতো হচ্ছে, হতে পারে অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। ডাইলেটেড কার্ডিওমাইওপ্যাথি পেশেন্টের তবে কখনো কখনো ভিটি ভিএফ হয়ে যেতে পারে, সেগুলোতে পেশেন্ট মারা যাবে। সো প্রিভেন্ট ডেথস আর সাম মেডিকেল ডিভাইসেস অ্যাভেলেবেল। So first important device is CRT, cardiac resynchronization therapy. কি মনে হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন মানে কি? তার মানে টু প্রিভেন্ট ডিসসিনক্রোনি, তাই না? ডিসসিনক্রোনি মানে কি? আলাদা আলাদা, গুড, ঠিকই বলেছো তো। আর একটু ভালো করে বলো। দুজন একসঙ্গে যাচ্ছেন না, তাই না? মানে রাইট ভেন্ট্রিকেল আগে কন্ট্রাকশন হয়ে গেল, লেফট ভেন্ট্রিকেল লাস্টে কন্ট্রাকশন হচ্ছে, বা লেফট ভেন্ট্রিকুলার যে সমস্ত মাসেলগুলো একসঙ্গে কন্ট্রাকশন হবে, লেফট ভেন্ট্রিকুলার সমস্ত মাসকুলেচার একসঙ্গে কন্ট্রাকশন হচ্ছে না, লোয়ার পার্টে কন্ট্রাকশন, তারপর পরে গিয়ে আপার পার্টে কন্ট্রাকশন হলো, তাহলে কার্ডিয়াক আউটপুট ভালো হবে না। বুঝতে পারলাম? যদি পেশেন্টের লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকে কি হবে? লেফট ভেন্ট্রিকুল মাসেল টু মাসেল কন্ট্রাকশন হবে, তাই না? লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক হলে লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কি হবে? মাসেল টু মাসেল কন্ট্রাকশন।
তাই না, হয়ে তোমার একটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হবে। এলবিবিতে যেটা হয় লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হয়, ঠিক আছে। তো ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হলে এই কন্ট্রাকশনটাও ডিসসিনক্রোনি হয়, লেফট ভেন্ট্রিকুলের সমস্ত মাসকুলেচার একসঙ্গে কন্ট্রাকশন করে না। লাভ হলো না? 10টা সৈনিক যদি 5 জন কাজ করে, 5 জন কাজ না করে কি হবে? তুমি শত্রুর হামলা তো মুখ করতে পারবে না, একসঙ্গে হচ্ছে না, ডিসসিনক্রোনি থাকছে, একটার পর একটা হচ্ছে, যেন কন্ট্রাকশনটা তারপরেই হবে। এক্সাইটেশন কন্ট্রাকশন কাপলিংটা কি, যখনই ডিপোলারাইজেশন হলো তারপরেই কন্ট্রাকশন হবে, তাই তো? তো সেটাই হচ্ছে না। তো এইটা প্রিভেন্ট করার জন্য তোমার কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি দেওয়া হয়। একটা সিআরটি হয়, মেশিন হয়, এটা পেসমেকারের মতো দেখতে, পেসমেকারই বলা হয় একরকম, ওয়ান টাইপ অফ কার্ডিয়াক পেসমেকার, ঠিক আছে। নর্মালি তো তোমরা দেখো লেফট ভেন্ট্রিকেলের এই যে কিউআরএস ডিউরেশন নর্মালি কত থাকে, কিউআরএস কতটা ওয়াইড হয় নর্মালি? It is less than 120 millisecond. It is a normal width of QRS complex. Less than 120 millisecond. 3টে ঘরের থেকে কম, ঠিক আছে। যদি এটা মোর দ্যান 120 হয় সেটা হচ্ছে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, ওয়াইড কিউআরএস, ঠিক আছে। যদি এটা ওয়াইড হতে হতে মোর দ্যান 150 মিলিসেকেন্ড হয়, যখনই 150 মিলিসেকেন্ড ক্রস করে যায় তখন ডিসসিনক্রোনি হয়। বোঝাতে পারলাম? মানে আরো ওয়াইড হয়ে গেল, আরো ডিসসিনক্রোনি হলো, সবাই আরো দেরি করে ডিপোলারাইজ করছে লেফট ভেন্ট্রিকুলার মাসল। তাহলে তোমার সেক্ষেত্রে এই কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি দেওয়া হয়, ঠিক আছে। কি করায় কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপিতে? তার মানে দুটো ভেন্ট্রিকেলকে একসঙ্গে কন্ট্রাকশন করাতে হবে, ঠিক আছে, যাতে এই সিনক্রোনিটাকে তুমি প্রিভেন্ট করতে পারো, ডিসসিনক্রোনিটা কমানোর জন্য, ঠিক আছে। কটা লিড থাকে? 3টে লিড থাকে, দেখেন দেখিয়েছে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াল লিড, এই যে রাইট ভেন্ট্রিকুলার লিড অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার লিড। 3টে লিড দিয়ে তুমি পুরো হার্টের কন্ট্রাকশনটাই কন্ট্রোল করলে। প্রথমে লেফট অ্যাট্রিয়াম ফায়ার করলো, কন্ট্রাকশন হলো, পরে গিয়ে দুটো ভেন্ট্রিকেল একসঙ্গে ফায়ার করলো, ঠিক আছে। এই যে এইটা দেওয়ার পরে কিন্তু এই কিউআরএস কমপ্লেক্স রিমেন ওয়াইড থাকবে, ন্যারো হবে না, কিন্তু ডিসসিনক্রোনিটা কমবে, ঠিক আছে। এই যে 150 মিলিসেকেন্ডের থেকে তখন কমে যাবে কিউআরএস ডিউরেশনটা, 120, 130, 140 হবে, কিন্তু 150 থেকে অনেক পেশেন্টের 180, 200 পর্যন্ত হয়ে যায়। সেই সমস্ত কিছু পেশেন্টের ক্ষেত্রে তোমার এই কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি দেওয়া হয়। পেসমেকার লাগিয়ে দুটো ভেন্ট্রিকেলকে একসঙ্গে কন্ট্রাকশন করানো হয়, যে কার্ডিয়াক আউটপুট মেনটেন থাকে, হার্ট ফেলিওরের সিমটমস কমে, ঠিক আছে। ইজি না? ফিব্রিলেশন সেটা তো অ্যারিথমিয়া হয়ে গেল, ভিটি ভিএফ তো আলাদা হয়ে গেল। এখানে কেন ডিফারেন্স আসবে? কোথায় গেল? ওই তো পেসমেকার যেমন লাগে, চেস্টের এখানে মেশিন থেকে লিড চলে যায় সাবক্লিভেন আর্টারি দিয়ে, সাবক্লিভেন আর্টারি দেখো, দেখো সাবক্লিভেন আর্টারি থেকে লিড চলে যাচ্ছে হার্টের মধ্যে, সরি নট সাবক্লিভেন আর্টারি, নট সাবক্লিভেন ভেন থেকে, ভেনাস সিস্টেম, ভেন থেকে চলে গেল এটা রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, আর এই লেফট ভেন্ট্রিকেলটা কোথা দিয়ে যাবে? তোমার এখানে একটা করোনারি সাইনাস থাকে, বুঝেছো, করোনারি সাইনাস, এই করোনারি সাইনাস দিয়ে তুমি ঢুকিয়ে দিলে লেফট ভেন্ট্রিকেলে। হ্যালো, তারপরে এ তো পুরো কন্ট্রাকশনটা কন্ট্রোল করছে। কার্ডিয়াক নর্মালি পেসমেকার কি করে বলো তো? নর্মালি পেসমেকার যেটা সিঙ্গেল লিডে পেসমেকার শুধু রাইট ভেন্ট্রিকেলটাকে কন্ট্রাকশন করায়, কমপ্লিট হার্ট ব্লক নিয়ে এলো, পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক, হ্যাঁ, এবি নোটের নিচে যাচ্ছে না কন্ডাকশন, কমপ্লিট হার্ট ব্লক হলো, সেটাকে প্রিভেন্ট করার জন্য তোমাকে একদম ডাইরেক্ট এই রাইট ভেন্ট্রিকুলার লিডে দিয়ে দিলে, কনভেনশনাল পেসমেকার, ঠিক আছে।
আজকে চলে এসেছে নতুন ডুয়াল চেম্বার পেসমেকার। সেক্ষেত্রে তোমার রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল দুটো দিক কন্ট্রাকশন করানো হয়, সিনক্রোনি মেনটেন করায়। কিন্তু লেফট ভেন্ট্রিকলে নর্মাল পেসমেকারে কিছু করা হয় না, যদি পেশেন্টের হোয়াইট কিউরাস কমপ্লেক্স 150 মিলিসেকেন্ডের নিচে থেকে লাগবে না। কিন্তু যদি হার্ট ফেলিওর পেশেন্টের হোয়াইট কিউরাস কমপ্লেক্স মোর দেন 150 মিলিসেকেন্ড কার্ডিয়াক ডিসেন্ট করে সেটাকে রিভার্ট করার জন্য তোমাকে এই সিআরটি মেশিন মাসে লাগানো হয়। তো নর্মাল পেসমেকার আর এই সিআরটি পেসমেকারের পার্থক্য বুঝলে? এখানে 3টে লিড, ওখানে 2টো লিড বা 1টা লিড। ঠিক আছে, বুঝতে পারলে? তাই সবার একটা কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট হলো, তাকে তো বাঁচাতে হবে, নর্মাল আউটপুট নর্মাল হার্ট রেট মেনটেন করতে হবে। একটা লিড দিয়ে দিলে ডাইরেক্ট রাইট ভেন্ট্রিকল কন্ডাকশন হবে, কন্ট্রাকশন হবে। ঠিক আছে, যদি কমপ্লিট হার্ট ব্লক হয় সেক্ষেত্রে পেশেন্টের এই যে ভেন্ট্রিকুলার মাসকুলেশন নর্মালি রেট কত থাকে? 30 to 40 beats per minute ventricle can generate their own contraction। কিন্তু 30 to 40 হলে তো হবে না, পেশেন্ট চুপচাপ ঘুমিয়ে আছে তাও মানা যাবে, কিন্তু একটু বসলে হাঁটলেই তার তো শ্বাসকষ্ট শুরু হবে, মাথা ঘুরবে, অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই 30 to 40 বিটস পার মিনিটে কিন্তু হবে না। তোমাকে অ্যাটলিস্ট 60 বিটস পার মিনিট মেনটেন করতে হবে অ্যাট রেস্ট। এই জন্য যে পেসমেকার লাগানো তার রেট কিন্তু 60 থাকে, 60 বিটস পার মিনিট দিয়ে তুমি তখন একে 60 টাইমস পার মিনিট কন্ট্রাকশন করাচ্ছ, নর্মাল পেসমেকার। বুঝতে পারলে? এটা সিঙ্গেল চেম্বার বা ডুয়াল চেম্বার। এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার রিদম মেনটেন করার জন্য, কার্ডিয়াক ভেন্ট্রিকুলার ফিলিং ঠিকঠাক রাখার জন্য তোমাকে দুটোকে সিনক্রোনাইজ করা হয় ডুয়াল চেম্বার পেসমেকার। একটা লিড থাকবে রাইট অ্যাট্রিয়াম, একটা লিড থাকবে রাইট ভেন্ট্রিকল, পেসমেকারের কাজ শেষ। কিন্তু পেশেন্ট উইথ হার্ট ফেলিওর, কিউআরএস কমপ্লেক্স মোর দ্যান 150, তখন তোমাকে ডিসেন্ট্রোনিটা কমানোর জন্য এই 3টে লিডওয়ালা পেসমেকার লাগাতে হবে, যেটা হচ্ছে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। একটা থাকবে রাইট অ্যাট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল। এবার বুঝতে পারলে? এটা মোর ফিজিওলজিক্যাল। প্রথমে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হলো, তারপর দুটো ভেন্ট্রিকল একসঙ্গে কন্ট্রাকশন হলো। পেসমেকার দিয়ে করাটা কি? এখান থেকে তোমার ইম্পালস পাঠানো হয়। এই যে এসএ নোডে যে নর্মালি ইম্পালস জেনারেট হয়, সেই ইম্পালসটাই এই মেশিন দ্বারা প্রডিউস করে তোমাকে কার্ডিয়াক মাসেলে পাঠানো হচ্ছে, যদি কার্ডিয়াক মাসেল ডিপোলারাইজ হয়। বুঝতে পারলে? কোশ্চেন? এই তুমি চলে যাও, যাও, এসো এসো। এটা ব্যাটারি লাইফ ইস্যু, কারো 10 বছর থাকে, কারো 15 বছর থাকে। ব্যাটারি চেক করা হয় করে করে, তোমার মেশিনতে ব্যাটারি চেক করা হয়। ঠিক আছে, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আইসিডি মেশিন। আইসিডি নাম শুনেছো? আইসিডি। হোয়াট ইজ আইসিডি? আইসিডি হচ্ছে ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, এটা কখন দেওয়া হয়? সাপোজ পেশেন্ট ওরাল মেডিসিনে স্টেবল আছে, কিন্তু পেশেন্টের মাঝে মাঝে ভিটি ভিএফ হচ্ছে, যার জন্য পেশেন্ট বারবার হসপিটালাইজ হচ্ছে। কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর, ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। ডিফিব্রিলেটর মেশিন দেখেছো? আইসিইউতে গেছো, কার্ডিয়াক আইসিইউতে যাওনি? ডিপ এই যে চার্জ করে দেয় চেস্টের উপরে, ওটাই তো ডিফিব্রিলেটর মেশিন। মুভিতে দেখেছো না? হ্যাঁ হ্যাঁ, ওই তো সমস্যা। তোমরা মুভিতে দেখো সবকিছু, ওয়ার্ডে গিয়ে দেখছো না। মেশিনটা গিয়ে দেখবে, প্লাগটা খুলে নিয়ে দেখবে, যাতে ভয় পাবে না, হ্যাঁ, কারেন্টের শক লাগবে না, ওটা কারেন্ট জেনারেট করা হয়। নর্মালি আইসিডি মানে সিডির ফাংশন কি? কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর ফাংশনটা কি? যদি হার্টের মধ্যে কোনো অ্যারিথমিয়া ডেভেলপ করে, সেটাকে ধুয়ে মুছে সাফ করে দেয়া। ঠিক আছে, সাপোজ ভেন্ট্রিকলের মধ্যে কোনো একটা অ্যারিথমিয়ার ফোকাস ডেভেলপ করলো, নর্মালি ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে অ্যারিথমিয়া হওয়ার জন্য পেশেন্টের ভিটি
বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলো, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হলো, তাহলে কি হয়, পেশেন্টের সমস্ত কোঅর্ডিনেশন চলে গেল, প্রচুর ফাস্ট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে, অ্যাডিকুয়েট ফিলিং হচ্ছে না, প্রেশার মেনটেন হবে না, পেশেন্টের ডিজিনেস হবে, শ্বাসকষ্ট হবে, তাই তো? যদি খুব র্যাপিড হার্ট, যদি 150-র উপরে হার্ট রেট হয়, 200 হার্ট রেট হয়, অ্যাডিকুয়েট ফিলিং হবে না, তাই না? তাহলে এতে বেশিক্ষণ সাস্টেন করলে পেশেন্ট মারা যেতে পারে হাইপক্সিয়াতে। যখনই কোনো জায়গায় ভিটিভিএফ ক্রিয়েট হয়, তুমি এক্সটার্নালি যে ডিফিব্রিলেটর দিচ্ছ, এখান থেকে ইলেকট্রিক শক পাঠানো হয় হার্টের উপরে, ইলেকট্রিক শক পাঠানো হয় হার্টের উপরে। দিলে কি হবে, যত রকম হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, অল দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট অ্যাবলিশড, ফিনিশড। কিছু সেকেন্ডের জন্য হার্টের কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, কারণ এত হাই ডোজে শক দেওয়া হচ্ছে হার্টকে। হার্টের যে সমস্ত টিস্যুগুলো ছিল, যারা অটোমেটিসিটি করছিল বা ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছিল, সবাই কিছুক্ষণের জন্য নিস্তেজ, ফর 1 সেকেন্ড 2 সেকেন্ড, সব শেষ। শেষ হলো, কারেন্ট দিয়ে সবাইকে মেরে দিলে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো সব শেষ। তাহলে কিছুক্ষণ সময়ের জন্য হার্ট স্টপ, অ্যাসিস্টোল, তাই তো? কিন্তু এসএ নোড তো বেঁচে আছে, কিছুক্ষণ যার পরে এসএ নোড আবার রিকভারি করবে, এসএ নোডটা রিকভারি করে আবার তার নর্মাল রেট ফিরিয়ে আনবে, দিয়ে এটাকে আবার চালাবে যেমন চালাচ্ছিল। সবাই আস্তে আস্তে কাজ, এসএ নোড যখন কাজ করে বাকিরা তো সাপ্রেস থাকে না, ওভার ড্রাইভ সাপ্রেশন বলা হয় না, এসএ নোড সাপ্রেস দ্য অল আদার সাইট ডিউ টু ফাস্ট অ্যাক্টিভিটি। এসএ নোডের কত 60 to 100, এবি নোডের 40 to 60, কার্ডিয়াক মাসেল 30 to 40। ধরো ওরা ওই রেটে, ওর থেকে বেশি রেট দিতে পারবে না। যখন উপর থেকে 60 রেটে আসে, তাহলে বাকিগুলো অ্যাক্টিভেট হওয়ার আগেই নতুন রিদম চলে আসছে, ওরা অ্যাক্টিভেট হতে পারছে না। এই জন্য যখনই এসএ নোড ফেলিওর হয়, এবি নোড টেক ওভার নেয়। এবি নোড ফেল হলে তখন পার্কিনজি ফাইবার বা কার্ডিয়াক মাসেলস তখন নিজেরা কন্ট্রাকশন হয়। কমপ্লিট হার্ট ব্লকে কেন হয় এটা, ওই 30 to 40 রেট বললাম না, ওরা কার্ডিয়াক মাসেল নিজেরাই রেট রিদম জেনারেট করে, ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে, যার ফলে পেশেন্টটা বেঁচে থাকে, মরে না। কমপ্লিট হার্ট ব্লক সঙ্গে সঙ্গে মরবে না, পেশেন্টের সিজার হবে, হাইপক্সিয়া হবে, মাথা ঘুরে পড়ে থাকবে, কিন্তু পেশেন্ট ইউজুয়ালি মরে না কমপ্লিট হার্ট ব্লক। বুঝতে পারলে? যখনই ইলেকট্রিক্যাল ইম্পালস দিলে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, নতুন করে আবার এসএ নোড যেমন কাজ করছিল করবে। ওকে, এই আইসিডি রেখেছে, এটাকে ইমপ্লান্টেবল, পেসমেকার যেমন ইমপ্লান্ট করেছে, এই আইসিডি মেশিন ইমপ্লান্ট করা যায় মানুষের শরীরে। তাহলে কাদের দেবে? যাদের রেকারেন্ট ভিটিভিএফ হচ্ছে, বারবার তো শক দিতে পারবেন বাইরে থেকে, এটা লাগিয়ে ছেড়ে দিলে ওই মেশিন নিজেই মনিটর করবে, কখন ভিটিভিএফ হলো সঙ্গে সঙ্গে শক দিয়ে দেবে, ইন্ট্রাকার্ডিয়াক শক দিয়ে দিল, পেশেন্ট একটা ঝাঁকুনি ফিল করবে, হার্টের মধ্যে ঝাঁকুনি ফিল করবে, একটা শক এলো, দিয়ে কিছুক্ষণ স্টপ থাকবে, 1 থেকে 2 সেকেন্ড, আবার চালু হয়ে যাবে। পেশেন্টের এই আইসিডি লাগানো থাকে, কি হয় দেখো, দুটো একটা অ্যাট্রিয়াল একটা ভেন্ট্রিকুলার লিড আছে। সাপোজ এই পেশেন্টের ঠিকঠাকই চলছিল, যখন নর্মালি এসএ নোড কাজ করছে, তখন এরা কিন্তু কিছু করবে না, এদের একটা রেট ফিক্সড করা যাবে। রেট যদি 120-র উপরে ওঠে, তখন তুমি ফায়ার করবে, রেট ফিক্সড হয় 150 বা 140, একটা রেট ফিক্সড করা থাকে। যখনই 140-র উপরে হার্ট রেট উঠবে, তুমি ভাববে যে একটা কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করেছে, ইউ ফায়ার, সঙ্গে সঙ্গে ফায়ার করে সবাইকে শেষ করে দিল, দিয়ে আবার নতুন করে এসএ নোড থেকে আবার ইম্পালস জেনারেট হলো, যেমন চলছিল চললো, তাই না? যদি এই পেশেন্ট ভিটিভিএফ ডেভেলপ করে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, তখন এই কিন্তু শক দেবে, শক দিয়ে একদম সব শেষ করে দেবে, আবার নতুন করে এসএ নোড থেকে যেমন আসছিল সেরকম আসবে। এটা কি বলে? আইসিডি, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর বা কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। মনে থাকবে? তাহলে পেসমেকারের মধ্যে পার্থক্য, এ কিন্তু সবসময় কাজ করে না, পেসমেকার কন্টিনিউ কাজ করছে, কিন্তু এ কখনো কখনো মাসে একবার, মাসে দুবার, 2 মাসে একবার, যখনও দরকার পড়বে, যখন দেখবে কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করেছে, একটা শক দিয়ে ঠিক করে দিল। একটা ছিল ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প, ওটা একটু বলে দে, ওটা লাস্ট। সো হোয়াট ইজ আইএবিপি? ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প, নাম শুনে কি বলছো, কোথায় থাকে? অ্যাওর্টার মধ্যে। জিনিসটা কি?
একটা বেলুন পাম্পিং এর কাজ করে, তাই না? খুব ইজিলি বলতে গেলে যেটা হয় ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প, IABP, ঠিক আছে? হ্যাঁ, এটাই শেষ। This is descending thoracic aorta, abdominal aorta, আর এটা inguinal artery, ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প কিভাবে কাজ করে? সাপোজ কোনো পেশেন্টের হার্ট ফেলিওরের জন্য হোক বা অন্য কারণে হোক, তোমার এই করোনারি সার্কুলেশন পড়েছো? করোনারি সার্কুলেশনে কখন মেন ব্লাড সাপ্লাইটা হয়? সিস্টোলের সময় না ডায়াস্টোলের সময়? ইয়েস, ডিউরিং ডায়াস্টোল। যখন ডায়াস্টোল সে তখনই কিন্তু এই অ্যাওর্টা থেকে ব্লাডটা করোনারি সার্কুলেশনে যায়, ঠিক আছে? এর মেন ফাংশন হচ্ছে টু মেনটেন অ্যাডিকুয়েট করোনারি পারফিউশন প্রেশার। টু মেনটেন অ্যাডিকুয়েট করোনারি পারফিউশন প্রেশার, IABP is used. হার্ট ফেলিওর পেশেন্টের অ্যাডিকুয়েট পারফিউশন প্রেশার মেনটেন হচ্ছে, যাতে সেই পেশেন্টের আরো বেশি হার্ট ফেলিওর হবে তো কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন কমে যাবে। এরা একটা পালস মেনটেন করে এরা ডিফ্লেশন হয়, ইনফ্লেশন ডিফ্লেশন চলে, ঠিক আছে? যখনই সিস্টোল হবে, সিস্টোল হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ডিফ্লেশন হবে। সিস্টোল হলো এই বেলুনটা চুপসে গেল, তাহলে ব্লাডগুলো তোমার পেরিয়ে গেল, ঠিক আছে? যখনই ডায়াস্টোল হলো ইনফ্লেট করে গেল, টু মেনটেন অ্যাডিকুয়েট ডায়াস্টোলিক প্রেশার। এই জায়গাটা তোমার প্রেশারটা মেনটেন করার জন্য, ঠিক আছে? যেই সিস্টোল হলো ব্লাডগুলো চলে গেল, ডায়াস্টোলের সময় বন্ধ হয়ে গেল, তাহলে এই এখান থেকে ব্লাডগুলো এদিকে যেতে পারলো না, এখানে একটা প্রেশার মেনটেন হবে, ঠিক আছে? এইভাবে করোনারি সার্কুলেশন মেনটেন করা হয়। এটা হলো IABP, ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প।